অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম আছে এই ফর্ম ফিল আপ করার সময় আমরা 10টা এমন ভুল দেখেছি যেই ভুলগুলো সাধারণত মানুষরা করতে পারে এবং এই ভুলগুলো করলে অন্নপূর্ণা ভান্ডার থেকে কিন্তু আপনার নাম কাটা যেতে পারে বা বাদ যেতে পারে এবং যে 3000 টাকা করে দেওয়ার কথা আছে সেটা কিন্তু নাও পেতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলে আলোচনা করছি এই 10টা ভুল যেগুলো মানুষ সাধারণত করছে সেগুলো কি কি। ওই ভুলগুলো আপনি না করেন তার জন্য আপনাকে আমি বলবো যে কি কি ফিল আপ করবেন সঠিকভাবে, মানে কোন অপশনটা বেছে নেবেন, কোনটা সঠিকভাবে ফিল আপ করবেন। যেমন অনেকে বুঝতে পারছেন না যে স্বামী, শ্বশুর, বাবা, দাদা কাকে আমরা হেড অফ দ্য ফ্যামিলি রাখবো। তো অনেকে এই অপশনটা বুঝতে পারছেন না। এরকম সিমিলার 10টা অপশন রয়েছে যেগুলো মানুষজন বুঝতে পারছে না, এখনো পর্যন্ত তাদের কাছে স্পষ্ট নয়, অস্পষ্ট রয়েছে। তো সেটাই এই ভিডিওতে ক্লিয়ার করে বলে দিচ্ছি। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ফর্মটা আমি কিভাবে ফিল আপ করবো। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। এটা হচ্ছে অফলাইনের ফর্ম, আমরা বাংলা ভার্সনের ফর্মটা নিয়েছি এবং ইংলিশ ভার্সনেও এই সেম ভুলগুলো অ্যাপ্লিকেবল হবে। প্রথমে দেখুন, এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ করার সময় আপনি যা কিছু ফিল আপ করবেন সমস্ত কিছু ইংরেজিতে ফিল আপ করবেন এবং ইংরেজির বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। ক্যাপিটাল লেটারে ফিল আপ করলে যখন আপনার ফর্ম দেখে দেখে ডাটা এন্ট্রি অপারেটররা এই ফর্মটা ডিজিটালাইজ করবে বা কম্পিউটারে ডেটা এন্ট্রি করবে, তখন তাদের ডেটা এন্ট্রি করতে সুবিধা হবে এবং ভুল কম হবে। আপনি যদি বাংলাতে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনার নামের বানানগুলো আবার ডকুমেন্টে দেখে দেখে চেক করতে হবে যে ইংরেজিতে কি লেখা আছে, তারপরে গিয়ে ডেটা এন্ট্রি করতে হবে। তাহলে প্রথম যে ভুলটা করবেন না সেটা হচ্ছে বাংলায় লিখবেন না, ইংরেজির বড় হাতের অক্ষরে এই ফর্মটা ফিল আপ করবেন। তো প্রথমে আমরা জেনে নেব যে এখানে পারিবারিক পরিচয় বলে যে একটা সেকশন আছে, এখানে চেয়েছে পরিবারের প্রধানের নাম লিখতে। তো পরিবার যে প্রধান আছে তার ফার্স্ট নেম, লাস্ট নেম লিখতে হবে, পুরো নাম লিখতে হবে এবং আধার কার্ড অনুযায়ী। একইভাবে পরিবারের যে প্রধান আছে তার জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী এখানে লিখতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, অর্থাৎ ডেট, মান্থ এবং ইয়ার অনুযায়ী। এবার এখানে একটা ভুল সবাই করেন, সেটা হচ্ছে পরিবারের প্রধান কে হবে সেটা ঠিক করতে পারে না। তো এখানে মনে রাখবেন যে যিনি আবেদন করছেন তার নাম কিন্তু সবসময় হেড অফ দ্য ফ্যামিলি হবে না, অর্থাৎ যেই মহিলা আবেদন করছেন তার নাম সবসময় হেড অফ দ্য ফ্যামিলিতে হবে না। যদি সে মহিলা বিবাহিত হন তাহলে তার স্বামীর নাম অথবা শ্বশুরের নাম এখানে হেড অফ দ্য ফ্যামিলিতে বসবে এবং ওই মহিলা যদি অবিবাহিত হন তাহলে তার যে বাবার নাম সেটা এখানে বসবে। এবার মনে করুন অবিবাহিত মহিলা, তার বাবা মারা গেছে, তাহলে তার মা হবে তার গার্জিয়ান। বাবা মা দুজনে যদি মারা যায়, সে যদি দাদার সংসারে থাকে তাহলে দাদার নাম হবে হেড অফ দ্য ফ্যামিলি। এবং যদি কারোর বাবা মা মারা গিয়ে থাকে, দাদাও না গিয়ে থাকে, মারা গিয়ে থাকে এবং সে বড় সংসারের, সে বড় বোন বা বড় দিদি, তাহলে সে একমাত্র হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যে আবেদন করছে সেই মহিলা হবে। এবারে আসি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। যদি সে শ্বশুরের সংসারে থাকে এবং তারা যদি আলাদা না থাকে, মানে তাদের ভাতের হাড়ি আলাদা না, তার স্বামী তার শ্বশুর একই সঙ্গে একই বাড়িতে থাকে, এক ছাদের তলায় এবং একই জায়গায় রান্না হয়, তাহলে সেক্ষেত্রে তার শ্বশুরের নাম হবে হেড অফ দ্য ফ্যামিলি। স্বামীর নাম কোন ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি হবে? যদি সে আলাদা থাকে, মানে একই ছাদের তলায় থাকতেই পারে কিন্তু দুটো হাড়ি বাড়িতে, সেক্ষেত্রে স্বামী আলাদা এবং বউকে নিয়ে সন্তানকে আলাদা খাচ্ছে এবং শ্বশুর শাশুড়ি তার সঙ্গে আলাদা খাচ্ছে, সেক্ষেত্রে তার যে স্বামী সে হবে পরিবারের প্রধান। এবং স্বামী আর শ্বশুর যদি একই সঙ্গে থাকে, একই হাড়িতে ভাত খায়, মানে একই হাড়ির রান্না থেকে ভাত খায়, তাহলে সেক্ষেত্রে শ্বশুরের নাম হবে। এবার যে বয়স্ক মহিলা, মনে করুন তার বয়স 40 বছর 50 বছর, তার স্বামী মারা গেছে, তাহলে সে হচ্ছে পরিবারের প্রধান কর্ত্রী, তাহলে তার নাম এক্ষেত্রে এখানে বসবে। তাহলে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে কে এখানে নামটা কার বসাবেন। তো আপনার জন্য যেটা এলিজিবল বা অ্যাপ্লিকেবল সেটা দিবেন। শ্বশুর শাশুড়ি স্বামী ও সন্তান একসাথে থাকলে, একই হাঁড়ি থেকে ভাত খেলে শ্বশুর হবে হেড অফ দ্য ফ্যামিলি। স্বামী স্ত্রী আলাদা পরিবার হিসেবে থাকলে স্বামী হবে হেড অফ দ্য ফ্যামিলি। অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে বাবা বা মা থাকলে সে বাবা বা মা হেড অফ দ্য ফ্যামিলি থাকবে। বাবা মারা গেলে, মা থাকলে মা হেড অফ দ্য ফ্যামিলি। মা বাবা দুজনেই মারা গেলে তার যে দাদা আছে সে হেড অফ দ্য ফ্যামিলি। এবং যদি দাদা না থাকে, বাবা মা মারা গেছে তার দাদা নেই, সেই প্রধান সেই বড়, তাহলে তার নাম হবে, সেই মহিলার নাম হবে এক্ষেত্রে যদি সে অবিবাহিত হয়। এবং স্বামী না থাকলে এবং মহিলা নিজেই পরিবার পরিচালনা করলে তিনি হবেন হেড অফ দ্য ফ্যামিলি। এটা ভালো করে মাথায় রাখবেন। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি যে হবে তার সমস্ত তথ্য, যেমন নাম, তার জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী
লিখতে হবে। এইবার চলে আসবে পরিবারের যে সদস্য আছে সেই সদস্য লিখতে গিয়ে অনেকে ভুল করছেন। কেমন ভুল করছেন? অনেকে যতগুলো সদস্য আছে প্রত্যেকের নাম কিন্তু লিখছেন না, সেটা কিন্তু হবে না। মনে করুন আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে সুখে সংসার করছেন, কিন্তু আপনার দেওরের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ, সেক্ষেত্রে আপনার দেওর আপনার ডিটেলটাই দেবে না, তাহলে কি আপনি টাকা পাবেন না? তো ম্যানেজ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে আমি আপনাদেরকে বলবো, পরিবারের যতজন সদস্য একসঙ্গে থাকছেন, একই হাঁড়ি থেকে ভাত খাচ্ছেন, তারাই হচ্ছে পরিবারের সদস্য। অনেকে বুঝতেই পারেন না যে পরিবারের সদস্য আসলে কে, কাকে কাকে ধরবো। এক্ষেত্রে আপনার যে বাড়িতে ভাতের হাঁড়ি আছে সেখান থেকে যারা যারা ভাত খাচ্ছেন, একই জায়গায় রান্না হচ্ছে, তার প্রত্যেকে কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে পড়ছে, ঠিক আছে? তাহলে পরিবারের যে প্রধান তার নাম এখানে আগে লিখতে হবে। এখানে ভালো করে বুঝে নেবেন, পরিবারের প্রধানের নামটা এখানে লিখবেন। এইখানে যার নাম লিখেছেন তার নামটাই এই পরিবারের প্রধানের ঘরে লিখবেন। তারপরে সদস্য একে আপনি কাকে রাখবেন? যদি এখানে সদস্য 1, 2 এ যেভাবে সিরিয়াল ওয়াইজ রাখবেন, পরবর্তীতে যেখানে যেখানে সদস্য ডিটেলটা দেবেন ওই 1, 2 অনুযায়ী রাখবেন। মনে করুন এখানে যে আবেদন করছে তার নাম লিখলেন, তাহলে পরবর্তী পাতায় সদস্য 1 ঘরে এখানে যার নাম রেখেছেন তার নামই রাখবেন। তাহলে সদস্য 1 নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক, যেমন হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, সান হতে পারে, ডটার হতে পারে, ফাদার হতে পারে, মাদার হতে পারে, ফাদার ইন ল হতে পারে স্বামী শ্বশুরের ক্ষেত্রে, সেটা এখানে লিখতে হবে। তারপরে আধার নাম্বার লিখবেন। তাহলে মনে করুন এখানে আপনি দিয়েছেন শ্বশুরের নাম, তাহলে আপনার সঙ্গে আপনার হেড অফ দ্য ফ্যামিলি সম্পর্ক হচ্ছে কি, সেটা আপনার হাজবেন্ড হতে পারে, সেক্ষেত্রে আপনি ওয়াইফ দেবেন। আপনি যদি বৌমা হিসেবে আবেদন করেন সদস্য নাম্বার 2 এ, তাহলে বৌমার জায়গায় আপনি কি দেবেন? ফাদার ইন ল। এইবার আরেকটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তার মানে এই ঘরেই বলেছে যে পরিবারের কোন কোন মহিলা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছেন তাদের নামের পাশে টিকমার্ক দিতে। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে শুধুমাত্র পরিবারে একটা ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে, অর্থাৎ পরিবারের একজন আবেদন করলেও একটা ফর্ম, দুজন আবেদন করলেও এই সেম ফর্মে হয়ে যাবে, 3 জন 4 জন আবেদন করলেও এই সেম ফর্মে হয়ে যাবে। সেটা কিভাবে হবে? তাহলে এইখানে বলেছে যে আবেদন করছে অন্নপূর্ণা যোজনায়, তার নামের পাশে আপনি টিকমার্ক বসাবেন, হ্যাঁ পাশে। তাহলে পরিবারের প্রধান যদি সে পুরুষ হয় তাহলে তার নামের পাশে টিকমার্ক বসবে না। সে যদি মহিলা হয় পরিবারের প্রধান, এবং তার নামের পাশে টিকমার্ক বসাবেন যদি সে এই লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকে। তাহলে বুঝতে পেরেছি। তাহলে পরিবারের প্রধান যদি মহিলা হয় এবং সে যদি আবেদন করে অন্নপূর্ণা ভান্ডারে, তাহলে তার নামের পাশে হ্যাঁ বসবে। আর পরিবারের প্রধান যদি এখানে পুরুষ হয় তাহলে কিন্তু নামের পাশে হ্যাঁ বসবে না, কারণ পুরুষরা তো এই প্রকল্পে আবেদন করতে পারবে না। এইবার দেখুন সদস্য 1 এ যার নাম দিয়েছেন সেই মহিলা মনে করুন আবেদন করছে এই প্রকল্পে, তাহলে তার নামের পাশে টিকমার্ক করবেন। আবার ধরুন সদস্য 2 তে যার নাম দিয়েছেন সেও এই প্রকল্পে আবেদন করছে সেই মহিলাও, তাহলে তার নামের পাশে টিকমার্ক বসবে। তাহলে পরিবারে একটা ফর্মেই কিন্তু বাদবাকি সবার এই অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, অন্নপূর্ণা ভান্ডারের নিয়ম অনেক কড়াকড়ি করে দিয়েছে, সবাই এখানে পাবে না। আপনি এই ফর্মে ভুল তথ্য দেবেন না, কারণ সঠিক তথ্য দেবেন, কারণ ভেরিফিকেশন করতে আপনার বাড়ির লোক যাবে। তাহলে সে যদি আপনি এখানে মিথ্যা তথ্য দেন এবং বাড়ি গিয়ে যদি ভেরিফিকেশন ফেল হয়ে যায় তাহলে আপনি এমনিও টাকা পাবেন না। মনে করুন আপনার বাড়িতে 4 চাকা গাড়ি আছে, সেক্ষেত্রে আপনি এই ফর্মে সেটা লুকিয়ে গেলেন, কিন্তু বাড়ি গিয়ে যখন ভেরিফিকেশন করবে তখন তো ধরা পড়ে যাবেন, তখন কিন্তু আপনার নাম এমনি বাদ চলে যাবে। অতি গুরুত্বপূর্ণ এই সেকশনটা, যে আপনি যদি আবেদন করে থাকেন এবং আপনার নামের পাশে এরকম হ্যাঁ না মারেন, মানে টিক চিহ্ন না মারেন, তাহলে কিন্তু আপনাকে আবেদনকারী হিসাবে ধরা হবে না, এটা কিন্তু ভুলে যাবেন না। তাই অবশ্যই যদি আপনি আবেদন করে থাকেন, আপনার নামে আবেদন হয়, তাহলে তার নামের পাশে অবশ্যই কিন্তু টিক মার্ক বসাবেন। এবার আরেকটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনি কিভাবে দেবেন। প্রথম কথা, যে আবেদন করছে, মনে করুন এই ফর্মে সদস্য 1 এবং সদস্য 2 এই দুজন আবেদন করছে, তাহলে এইখানে সদস্য 1 এর যে ব্যাংক অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা চাই, আধার লিঙ্ক থাকা চাই। একইভাবে যে সদস্য 2 আছে সেও আবেদন করছে, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু ডিবিটি অ্যাক্টিভ থাকা চাই এবং আধার লিঙ্ক থাকা চাই। তাহলে প্রথমে পরিবারের যে প্রধান আছে তার নাম, তার ব্যাংকের এখানে নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি কোড, বাদ বাকি সমস্ত সদস্যদের সেম ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড কিন্তু লিখতে হবে। তাহলে এখানে সেই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন যেই ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে, ডিবিটি লিঙ্ক আছে, সেই অ্যাকাউন্টের তথ্যই দেবেন, না হলে কিন্তু টাকা ঢুকতে অসুবিধা হতে পারে। আরেকটা অতি গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে ভোটার কার্ড নিয়ে। এইখানে আপনার পরিবারের যতগুলো মেম্বার আছে যাদের বয়স 18+ এবং যাদের ভোটার কার্ড হয়েছে তাদের তথ্য দিতে হবে। প্রথমত ভোটার কার্ডের নাম্বার বসাবেন, তারপরে বিধানসভার নাম বসাতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নাম্বার। এটা আপনারা কোথায় পাবেন? ভোটার কার্ডে এই সমস্ত ডিটেল থাকে না, সেক্ষেত্রে আপনার যে ই এপিক আছে, মানে ভোটার পোর্টাল থেকে ই এপিক ডাউনলোড করুন, সেখানে আপনি বিধানসভা
ক্ষেত্র নাম, অংশের নাম্বার পেয়ে যাবেন, সেটা দেখে দেখে বসাবেন। অথবা যদি আপনার কাছে ভোটার লিস্ট থাকে সেটা দেখে দেখে বসালেও কিন্তু এখানে হয়ে যাবে। তো এখানে প্রত্যেকের যারা 18 বছরের বেশি বয়স তাদের যে ভোটার কার্ড হয়েছে তাদের কিন্তু ডিটেল এখানে ফিল আপ করতে হবে। এরপরে কাস্ট বিভাগ, মানে আপনি কোন কাস্টের মধ্যে পড়ছেন। এখন কথা হচ্ছে পরিবারের সবার ধরুন কাস্ট সার্টিফিকেট নেই, যে হেড অফ দ্য ফ্যামিলি তার কাস্ট সার্টিফিকেট আছে কিন্তু যার নামে আবেদন হচ্ছে সেই আবেদনকারীর কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু সে জেনারেল হবে, কারণ এখানে যার কাস্ট যে আবেদন করছে তাকে এখানে দেখা হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি পরিবারের দুজন একই ফর্মে আবেদন করে, একজনের কাস্ট সার্টিফিকেট আছে আর একজনের কাস্ট সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে এখানে কি হবে, কারণ বেসিক ফর্মে বা এই ফর্মটাই আলাদা আলাদা প্রত্যেক সদস্যের কি কাস্ট সেটা দেওয়ার অপশন নেই, ঠিক আছে। তাহলে সম্ভবত এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার যে কাস্ট সেটাকেই প্রধান হিসেবে ধরা হচ্ছে। তাহলে আপনি হয় আবেদনকারীর তথ্য দেবেন, যদি আবেদনকারীর তথ্যতে কোনো গরমিল না থাকে সেটা দেবেন, আর যদি হেড অফ দ্য ফ্যামিলির কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তার ডিটেল দেবেন, আর না থাকলে জেনারেল দেবেন। এটা কিন্তু ভালো করে বুঝে শুনে ফিল আপ করবেন। এরপর এখানে আছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি কার্ড সম্পর্কে তথ্য, যেটা ফর্মে মাস্ট উল্লেখ করতে হবে। প্রথমে আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। ডিজিটাল রেশন কার্ড মানে আপনি হাতে প্লাস্টিক কার্ড পেয়েছেন বা নতুন ধরনের কার্ড যেগুলো এসপিএইচএইচ, পিএইচএইচ, এগুলো ডিজিটাল রেশন কার্ডের মধ্যে পড়ে। তো এখানে আছে কিনা সেটা টিকমার্ক করবেন। এবং কার্ড কোন ক্যাটাগরির, এখানে যে ক্যাটাগরি মেনশন করা আছে যে এওয়াই নাকি পিএইচএইচ নাকি এসপিএইচএইচ নাকি আরকেএসওয়াই 1 নাকি আরকেএসওয়াই 2 নাকি ভর্তুকিহীন কার্ড কোনটা, সেটা টিকমার্ক করবেন। এছাড়া আপনি নিয়মিত রেশন তুলছেন কিনা, প্রতি মাসে। নিয়মিত মানে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, মানে প্রতি মাসে আপনি যদি রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁ করবেন। এবার অনেকের কি হয় যে পরপর অনেক দিন অনেক মাস তুলে, নিয়মিত তোলে কিন্তু কখনো 1-2 মাস মিস হয়ে গেছে, সেক্ষেত্রে হ্যাঁ করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু যদি আপনি নিয়মিত না তোলেন, কখনো ভুল ভবিষ্যৎ আপনি তুলেছেন, সেক্ষেত্রে আপনার নাই হবে। এটা ভালো করে বুঝে ফিল আপ করবেন। এরপর সম্পদ সম্পর্কিত তথ্যে জমি ও সম্পত্তির তথ্য দিতে হচ্ছে, যেখানে আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, মানে আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি করেছেন তার বাড়িতে 3 বা 3টের বেশি পাকা ঘর আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে নো করবেন বা না করবেন। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনার পরিবারের জমি আছে কিনা এবং মোট জমির পরিমাণ দিতে হবে। তো পরিবারের প্রত্যেকের আশা করি জমি আছে, মানে একটা পরিবার তো মিনিমাম একটা জমি থাকবেই, তাহলে হ্যাঁ করতে হবে এবং ওই জমির সমস্ত ডকুমেন্ট দিতে হবে। এখানে দেখে নেবেন কি কি ডকুমেন্ট লাগবে, আমি সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, যেখানে 10টা মাস্ট ডকুমেন্ট চাই, বাদ বাকি 19টা হাইয়েস্ট ডকুমেন্টের কথা বলা আছে। ওই ভিডিওটা একবার দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে। এবার অনেকে বলছেন যে আমরা জমি নেই, আমরা ফ্ল্যাটে থাকি, তাহলে আমি কি আবেদন করতে, মানে আমি তাহলে কি দেবো। তো সেক্ষেত্রে আপনি হ্যাঁ দেবেন এবং ফ্ল্যাটের জমির তথ্য দেবেন, মানে ফ্ল্যাটের তথ্য দেবেন। এবার সম্ভবত যাদের ফ্ল্যাট আছে তারা হয়তো আবেদন করতে পারবে না, মেবি এরকমটা হতে পারে, বা টাকা পাবে না এরকমটা হতে পারে, কারণ ফ্ল্যাট যে থাকবে, যার থাকবে সে ফ্ল্যাটটা কিনেছে, তার মানে সে বড় লোক, ঠিক আছে। এইবার জমির মালিক যার নামে তার নামে নথি দিতে হবে, মানে এই যে জমিটা আপনি তথ্য দিচ্ছেন এই জমির মালিক কে আছে। যদি আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি মানে পরিবারের প্রধান তার নামে থাকে তাহলে তার তো কোনো ব্যাপার নেই, কিন্তু মনে করুন আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি রেখেছেন তার নামে জমি নেই, জমি আছে তার বাবার নামে, মানে আপনার ধরুন দাদুর নামে বা দাদু শ্বশুরের নামে বা আপনার অন্য কারোর নামে আছে, যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামে নেই, বাদ বাকি অন্য কারোর নামে আছে, তাহলে যার নামে আছে তার ডকুমেন্ট কিন্তু এখানে দিতে হবে, সেটাই কিন্তু এখানে বলেছে। এবার দেখুন এখানে বলেছে যদি আপনার কাছে পার্সোনাল মোটর চালিত 4 চাকার গাড়ি থাকে, 2 চাকার গাড়ি মানে বাইক বা স্কুটি বা টোটো, এইগুলোতে হবে না, টোটো ভ্যান এগুলো থাকলে কোনো ব্যাপার নয়। 4 চাকার গাড়ি মোটর চালিত, ঠিক আছে, যেমন ইভিউ মোটর চালিত, আর যেটা ডিজেলের গাড়ি সেটাও মোটর চালিত। 4 চাকা পার্সোনাল কার থাকলে আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। কতগুলো গাড়ি আছে, 1টা 2টো 3টে, সেই সংখ্যা মেনশন করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে। আপনার গাড়িটা যদি নর্মাল 4 চাকার গাড়ি হয়, জিপ হয়, ট্রাক্টর হয়, তাহলে সেই মডেল নাম্বারটাও এখানে লিখতে হবে। তো ভালো করে এটা দেখে নেবেন। আর 4 চাকার গাড়ি থাকলে সম্ভবত এক্ষেত্রেও টাকা না দিতে পারে, আমি জানি না, আমি জাস্ট একটা আন্দাজে বলছি। এইবার স্বাস্থ্য বীমার তথ্য, এখানে অনেকে বুঝতে পারছেন না আপনার পরিবারের কারো স্বাস্থ্যসাথী, সরকারি স্বাস্থ্য বীমা বা বেসরকারি স্বাস্থ্য বীমা আছে কিনা। অনেকের স্বাস্থ্যসাথী আছে তবুও সে নাতে টিকমার্ক করছে, তাহলে এটা কিন্তু করবেন না, কারণ বলেছে সরকারি থাকলেও মেনশন করতে হবে, বেসরকারি থাকলেও মেনশন করতে হবে। তাহলে স্বাস্থ্যসাথী কার্ড যেটা সেটা কিন্তু সরকারি বীমা, তাহলে এখানে আপনাকে কি করতে হবে, টিকমার্ক করতে হবে হ্যাঁ অপশানে, যে আপনার সরকারের পক্ষ থেকে একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছিল, যেখানে আপনার পরিবার 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারতেন বিনামূল্যে। সেক্ষেত্রে হ্যাঁ করবেন স্বাস্থ্যসাথী কার্ড থাকলে। এবার হেড অফ দ্য ফ্যামিলির নামে সরকারি বীমা আছে, বীমার অঙ্ক এখানে কত, 5 লাখ টাকা। স্বাস্থ্যসাথী কার্ডের বেলায় বলছি, প্রিমিয়াম দিতে হয় কিনা, দিতে হয় না, তো এটা আপনি ফিল আপ
করবেন না বা নো লিখবেন বা পাশে লিখবেন স্বাস্থ্যসাথী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে বুঝে যাবে ফর্ম ফিল আপ করার সময়। একইভাবে সদস্য মানে পরিবারের যাদের নামে এই স্বাস্থ্যসাথী কার্ড আছে প্রত্যেকের নামের পাশে এই সরকারি বিমাতে টিকমার্ক করতে হবে, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে সেটা দেবেন না। যদি থাকে স্বাস্থ্য বিমা সেক্ষেত্রে। এবার স্বাস্থ্য বিমার তো ৫ লাখ টাকায় ম্যাক্সিমাম বিমার অঙ্ক এবং প্রিমিয়াম তো থাকে না, তাই লিখবো না। এবার যদি সরকারি স্বাস্থ্য বিমা থাকে, যেমন কোনো সরকারি চাকরি করছে সেক্ষেত্রে বিমা থাকে, তো সেটা দেখবেন যে হেড অফ দ্য ফ্যামিলির নামেই থাকে। যে চাকরি করে তাকে সম্ভবত হেড অফ দ্য ফ্যামিলিতেই রাখবেন নিশ্চয়ই, এবং যে সরকারি চাকরি করে তার নামে কত টাকার বিমা আছে, তার কত টাকা প্রিমিয়াম দিতে হয়, সেটা সরকারি না বেসরকারি সেটা লিখবেন। এবং সদস্য ১, ২ যদি কভার থাকে আপনার ওটার মধ্যে, তাহলে এই সদস্য ১, ২ লিখতে হবে না, হেড অফ দ্য ফ্যামিলি লিখতে হবে। এক্ষেত্রে কখন আপনি হেড অফ দ্য ফ্যামিলি নামে আলাদা করে হবে এবং সদস্য 1 এর নামে আলাদা করে হবে ভালো করে বুঝবেন। ধরুন হেড অফ দ্য ফ্যামিলি তার নামে আলাদা করে বিমা আছে, বেসরকারি বিমা ৫ লাখ টাকার বিমা নিয়েছে এবং মাসে মাসে সে এখানে ২,০০০ টাকা করে বিমা দেয়, তাহলে তার নামে সেপারেট এটা বিমা। এবার এই ৫ লাখ টাকা যার হেড অফ দ্য ফ্যামিলি, এই বিমাতে সদস্য 1 কভার আছে, সদস্য 2 কভার আছে, তাহলে এখানে কিছু ফিল আপ করবেন না, কারণ তাদের আলাদা করে ডেডিকেটেডলি বা সেপারেটলি বিমা নেই। তারা শুধুমাত্র এই হেড অফ দ্য ফ্যামিলির যে বিমা আছে এক্সিস্টিং বিমা, তার মধ্যে কভার আছে, তার নামে আলাদা করে তো বিমা নেই, তাহলে এটা ফিল আপ করবেন না। একইভাবে মনে করুন সদস্য 3 এর নামে আলাদা করে বেসরকারি বিমা, সে আলাদা করে করেছে, মনে করুন 20 লাখের বিমা করেছে এবং সে ৫,০০০ টাকা করে মাসে প্রিমিয়াম দেয়, তাহলে তার নামে আলাদা করে ফর্ম ফিল আপ এখানে টিকমার্ক করতে হবে। তাহলে যদি সেপারেটলি ডকুমেন্ট থাকে, সেপারেটলি বিমা থাকে, সেগুলো সেপারেট হবে। আর যদি একটা বিমার মধ্যে পরিবারের সদস্য সবাই কভার থাকে, তাহলে শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির ঘরে লিখলেই হবে, বাদ বাকি সদস্যদের না লিখলেও চলে যাবে, ঠিক আছে? এরপরে চলে আসবে ইনকাম ট্যাক্স, জিএসটি এবং প্যান কার্ডের তথ্য। আপনি যদি প্রফেশনাল ট্যাক্স দেন তাহলে এখানে হ্যাঁ করবেন, কারণ এখানে কি বলা আছে, আপনার পরিবারের কোনো সদস্য কি আয়কর ট্যাক্স দেয়, পেশাগত কর মানে প্রফেশনাল ট্যাক্স। এখানে ট্যাক্সের স্ল্যাব আছে, সম্ভবত রিসেন্টলি চেঞ্জ করে 12.50 লাখ মানে 12.5 লাখ টাকা ইনকাম করলে সেটা প্রফেশনাল ট্যাক্সের মধ্যে আওতায় পড়বে, মানে ওই রেঞ্জের মধ্যে পড়ে। তো এটা আপনি গুগল একবার চেক করে নেবেন, আপনারা যারা ইনকাম ট্যাক্স দেন তারা এটা ভালো করে জানবেন। তো যদি আপনি 12.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেন সেক্ষেত্রে ট্যাক্স দিতে হয়, তো সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন, আদারওয়াইজ আপনি এখানে এটা না টিকমার্ক করবেন যদি ট্যাক্স না দেন। এবার প্যান কার্ড সবারই আছে, বয়স কম মানে 18 বছর না হলেও প্যান কার্ড হয়, তাহলে সেক্ষেত্রে পরিবারের যাদের যাদের প্যান কার্ড আছে তাহলে তার নাম আর প্যান নাম্বার লিখবেন এবং প্যান কার্ড থাকলে এখানে টিকমার্ক করবেন। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম লিখবেন, তার প্যান কার্ডের নাম্বার এখানে লিখবেন। একইভাবে সমস্ত সদস্যদের নাম এবং তাদের প্যান কার্ডের নাম্বার কিন্তু লিখতে হবে এখানে। এবার কর্মসংস্থানের ধরন, এখানে জিএসটি নাম্বার মেনশন করা আছে, সেটাও আমি বলে দিচ্ছি। তার আগে বলি কর্মসংস্থানের তথ্য দিতে হবে, যেমন প্রত্যেক সদস্য সে কি সরকারি চাকরি করে নাকি বেসরকারি চাকরি করে, নাকি সে কৃষক নাকি অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, নাকি পরিযায়ী শ্রমিক নাকি বেকার, কোনটা দেবেন। যেখানে প্রযোজ্য সেখানে টিকমার্ক দেবেন। মনে করুন পরিবারের প্রধান সে সরকারি চাকরি করে, এখানে টিকমার্ক করবেন, ঠিক আছে? সদস্য 1 সে হচ্ছে বেকার, তাহলে সে বেকার টিকমার্ক করবেন। সদস্য 2 সেও মনে করুন পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করে, এখানে টিকমার্ক করবেন। তাহলে যে যেটা করে তার নামের পাশে সেই টিকমার্কটা আপনাকে করতে হবে। একইভাবে এখানে বলা হয়েছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক, মানে চাইল্ড বা শিশুদের ধরা হবে না। 18+ হলে কতজন আপনার পরিবারে শিক্ষিত তাই সেটা মেনশন করবেন, আর কতজন অশিক্ষিত সেটা মেনশন করবেন। এবার পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, এবং তার কোয়ালিফিকেশন হাইয়েস্ট আমি মনে করছি 12 পাস, এখানে 12 লিখবেন, ঠিক আছে? এবার সদস্য 1 মনে করুন অশিক্ষিত, তাই এখানে টিকমার্ক করলাম। সদস্য 2 আবার শিক্ষিত, তার কোয়ালিফিকেশন কি আছে, এখানে আমি গ্রাজুয়েট, তো আমি এখানে বিএ পাস বা গ্রাজুয়েট সেটা লিখবো। তো এইভাবে লিখবেন। আর এই অপশনে আছে 7 নম্বর অপশনে একটা, যে আপনার পরিবারের কেউ বিজনেস করে কিনা। যদি বিজনেস করে থাকে তাহলে সেই বিজনেসের জিএসটি আছে কিনা, মানে সরকারকে যে বিজনেস ট্যাক্স সেটা দেয় কিনা, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স সম্ভবত এর নাম। যদি জিএসটি থাকে হ্যাঁ করবেন, জিএসটি আই এর নাম্বার লিখবেন, আর যদি না থাকে তাহলে লিখবেন না। এবার পরিবারের কেউ যদি সরকারি পেনশন পায় তাহলে সেটা লিখবেন। মনে করুন হেড অফ দ্য ফ্যামিলি সরকারি চাকরি করতো এবং সে পেনশন পাচ্ছে, তাহলে হ্যাঁ হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলি যে সরকারি চাকরি করতো সে মারা গেছে এবং তার পেনশনটা তার স্ত্রী পাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও হ্যাঁ করবেন এবং তার কিন্তু তথ্য দিতে হবে। আর যদি সরকারি পেনশন না পায় তাহলে সিম্পলি নো এখানে টিকমার্ক করবেন। কেউ যদি এরকম নেতা মন্ত্রী হয় বা সাংসদ বিধায়ক হয় বা পৌরসভা পঞ্চায়েতের আগে কখনো কাজ করতো বা বর্তমানে কোনো পোস্টে আছে, তাহলে সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন এবং যেই পদে ছিল বা আছে তার সদস্য নাম্বার লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একজনের আয় লিখলে কিন্তু হবে না, এখানে পরিবারের যতজন মেম্বার আছে, মনে করুন আপনার পরিবারে 4 জন মেম্বার আছে, 4 জন মেম্বারের কত মান্থলি আয়, সেই মান্থলিকে আগে বছরে বের করবেন, তারপরে সেটা লিখতে হবে। মনে করুন হেড অফ দ্য ফ্যামিলি সে মাসে 50,000 ইনকাম করে এবং তার স্ত্রী সেকেন্ড সদস্য সে কোনো ইনকাম করে না। থার্ড যে সদস্য তার ধরুন ছেলে, সে ধরুন মাসে 20,000 টাকা ইনকাম করে এবং চতুর্থ তার বৌমা, সে কোনো ইনকাম করে না। 5
নম্বরে সে হেড অফ দ্য ফ্যামিলি ছোট ছেলে, সে 10,000 ইনকাম করে, তাহলে 5 জন হয়ে গেল। তাহলে কত ইনকাম হচ্ছে মাসে? 50,000 হেড অফ দ্য ফ্যামিলি, তার ছেলে 20,000, তাহলে 70,000 হচ্ছে মোট, এবং তার ছোট ছেলে আরো 10,000, তাহলে 80,000 হচ্ছে মোট। তাহলে 80,000 তাদের ইনকাম এখানে মাসে হচ্ছে। তাহলে 80 গুণ 12 বছরে, 8 বারং 96, তাহলে এখানে 9,60,000 টাকা প্রতি বছরে ইনকাম হচ্ছে পরিবারের সমস্ত সদস্যদের মোট ইনকাম, সেটা কিন্তু লিখতে হবে। এখানে বলাই আছে পরিবারের মোট ইনকাম এবং বার্ষিক মানে বছরে কত টাকা মোট ইনকাম করে সেটা। এইবার দেখুন খুবই গুরুত্বপূর্ণ, যারা সিএএ তে আবেদন করেছেন অর্থাৎ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের বর্তমান অবস্থা কি? সে কি কখনো সিএএ তে আবেদন করেছে? যদি কখনো সিএএ তে আবেদন না করে থাকে, তাহলে তার জন্য প্রযোজ্য নয় এই অপশনটা ক্লিক করতে হবে। এবার যদি আবেদন করে থাকেন এবং আপনার ইস্যু করা হয়নি কিন্তু আপনার কাছে আবেদন নাম্বার আছে, তাহলে এখানে টিকমার্ক করবেন। আবার অনেকে আবেদন করেছিলেন, ইস্যু করা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে, টিকমার্ক এখানে করতে হবে। তাহলে পরিবারের প্রধান সহ বাদবাকি সমস্ত সদস্যদের সিএ তে আবেদনের অবস্থা দিতে হবে। যদি কখনো কেউ সিএ তে আবেদন না করে থাকে আপনার পরিবারের, তাহলে প্রত্যেক সদস্যের পাশে প্রযোজ্য নয় এই অপশনটা টিকমার্ক হবে। সিএ তে সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পরে এই সমস্ত কার্ড পান কিনা সেটাও দিতে হবে। এসআইআর দেখুন, এসআইআর 2026-এ নাম যদি বাদ পড়ে থাকে, যদি বাদ না পড়ে থাকে, সমস্ত কিছু ঠিকঠাক আছে, এসআইআর এর পরেও আপনি ভোট দিয়েছেন, আপনার নাম ভোটার লিস্টে আছে, তাহলে এখানে প্রযোজ্য নয় এই অপশনটাই আপনাকে ফিল আপ করতে হবে। প্রযোজ্য নয়, যে আপনার জন্য এটা খাটবে না, এই অপশনটা আপনার জন্য নয়। কিন্তু যদি খাটে, তাহলে আপনি কি এসআইআর এ অ্যাপ্লাই করেছিলেন, মানে এসআইআর পরে আপনার নাম বাদ পড়েছিল, আপনি কি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই করার পর সেটা বিচারাধীন মানে আন্ডার প্রসেসে আছে, অ্যাডজুডিকেশন যেটাকে বলে আছে, যদি থাকে তাহলে টিক মার্কে করতে হবে, মামলার বিবরণ দিতে হবে। এবং যদি আপনার বিচারাধীন নয়, আপনার কেস সফল হয়ে গেছে, আপনার নাম তুলে দিয়েছে সম্ভবত, সেক্ষেত্রে না, যে আমার নাম বিচারাধীন নয়, তাহলে না অপশনে টিকমার্ক করবেন। আর প্রযোজ্য নয় তারাই টিকমার্ক করবেন যারা কখনো এই সমস্যায় পড়েননি, এগুলোতে আবেদন করেননি। এইবার আপনার পরিবারের যে সমস্ত শিশু আছে, সেই শিশুর নাম দিতে হবে। শিশু সদস্য প্রথম, তার নাম দিতে হবে, মানে তার 1 নম্বর তার নাম দিতে হবে, সে কোন স্কুলে পড়ছে, কোন ক্লাসে পড়ছে, তাহলে বিদ্যালয়ের নাম এবং শ্রেণীর নাম, এবং কোন ধরনের স্কুলে পড়ে, সরকারি, বেসরকারি, স্পন্সর্ড বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, সেটা এখানে ফিল আপ করতে হবে। এইবার পরিবারের যে শিশু আছে সে যদি কখনো টিকা পেয়ে থাকে, তাহলে সেই টিকাকরণের তথ্য দিতে হবে, যে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়ে গেছে, তাই এখানে টিকমার্ক করতে হবে। এবং এই টিকাকরণের আইডি কার্ড থাকে সেটা লিখতে হবে। আর যদি টিকাকরণ করানো না হয়ে থাকে, তাহলে এই নিচের অপশনে টিকমার্ক করতে হবে। এটা কিন্তু খুব ভালো করে বুঝবেন, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এইবার 6-1 খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে? যদি পেয়ে থাকেন, তাহলে কে কে পাচ্ছে তার নামের পাশে টিকমার্ক করবেন, এবং কে কে পাচ্ছে না তার নামের পাশে টিকমার্ক করবেন না। মনে করুন পরিবারের প্রধান সে কৃষক বন্ধু পায়, তাহলে সেখানে হ্যাঁ করবে। এইখানে সে প্রকল্পের নাম লিখবে 1 নম্বর অপশনে, যে কৃষক বন্ধু পরিবারের প্রধান পাচ্ছে, এবং আপনি কি এই কৃষক বন্ধু থেকে আপনার নাম সরাতে চান? তো সরাতে যদি চান তাহলে হ্যাঁ করবেন, আর যদি সরাতে না চান তাহলে কিন্তু এখানে কোনো কিছু ফিল আপ করবেন না। এইখানে এই অপশনটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যে প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, সেই প্রকল্পের নাম যদি সরাতে চান, তাহলে আপনাকে এই হ্যাঁ প্রত্যাহার করতে চান, এই হ্যাঁ অপশনে টিকমার্ক করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার টাকাটা বন্ধ হয়ে যাবে। তাহলে পরিবারের প্রধান সে কৃষক বন্ধু পাচ্ছে, তাহলে আমি তার নাম কেন সরাবো? তাহলে এখানে এটা কিছু ফিল আপই করবেন না। এইবার একইভাবে প্রকল্প 1 লিখবেন, এখানে যে সদস্য সে মনে করুন অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করবে, সে লক্ষ্মীর ভান্ডার পেতো, তাহলে এখানে লিখবেন লক্ষ্মীর ভান্ডার, এবং এই লক্ষ্মীর ভান্ডার পেতো 1500 বা 1700 টাকা, সেক্ষেত্রে আপনি কি নাম সরাতে চান? তাহলে এখানে হ্যাঁ অপশনে ক্লিক করবেন অবশ্যই, কেননা এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়েই তো অন্নপূর্ণা ভান্ডার চালু হবে। তাহলে আপনার অন্নপূর্ণার ভান্ডারে টাকা ঢুকবে, লক্ষ্মীর ভান্ডার থেকে নাম সরিয়ে দেবে। এরকম করে যদি অন্য কোনো প্রকল্প থাকে যার টাকা আপনি ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, তার তথ্যগুলো লিখবেন, সেই প্রকল্পের নামগুলো লিখবেন, এবং যদি নাম আপনার সরাতে চান তাহলে হ্যাঁ করবেন, যদি সরাতে না চান তাহলে এখানে কিছু লিখবেন না। একইভাবে প্রত্যেক সদস্যের তথ্য এখানে দিতে হবে। তো এটা খুবই ভাইটাল পয়েন্ট। এবার অনেকে প্রশ্ন করছে, এখানে একটা পয়েন্ট আছে 2 নম্বরে, যে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। ভালো করে বুঝবেন, আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেন এবং আপনার নাম যদি কেটে দেওয়া হয়, আপনি যদি রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে কেন রিজেক্ট করলো তার কারণটা সরকারি অফিসার বলতে বাধ্য, সেই কারণটা এখানে তারা লিখে দেবে। তো এটা আপনি ফিল আপ করবেন না, বাদবাকি এখানে সবকিছু ঠিক আছে, এখানে সম্মত। তারপরে এখানে স্বাক্ষর করতে হবে। কারা স্বাক্ষর করবে? এইখানে যারা আবেদন করছে, তাহলে আবেদনকারী 2 জন হলে এখানে একজন স্বাক্ষর করবে, আর অবলিক দিয়ে নিচে করতে পারে বা এই নিচে করতে পারে, বা একটা ফর্মে যদি 3 জন মহিলা আবেদন করেন তাহলে 3 জনই সই করবেন, যদি একজন আবেদন করেন তাহলে একজনই সই করবেন। তাহলে যে আবেদন করছে সেই আবেদনকারী মহিলার সই এখানে করতে হবে। আর সই কখনো ইংরেজির বড় হাতের অক্ষরে হয় না, যেভাবে আপনারা নর্মালি সাইন করেন, নাম পদবি লেখেন, সেইভাবে আপনি লিখবেন, ঠিক আছে? এবার ফর্মটা এখানে শেষ হচ্ছে। এখানে পরিবারের মিনিংটাও দেখুন বলে দিয়েছে। পরিবার বলতে আপনি কাদেরকে রাখতে পারেন ফর্মে? পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্না
রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। মানে আপনার রান্নাঘর যদি আলাদা নামে একই থাকে, সবথেকে বলা ভালো যেটা যে আপনার হাঁড়ি যদি একই থাকে তাহলে সেইগুলোই হচ্ছে আপনার পরিবার। আর যদি হাঁড়ি আলাদা থাকে তাহলে সেটা পরিবারের বাইরে চলে গেল, তখন তারা কিন্তু আলাদা একটা পরিবার বা আলাদা একটা ফ্যামিলি হয়ে যাচ্ছে। তাহলে এতগুলো ডিটেইল এখানে দেবেন। এই সমস্ত তথ্য যদি আপনি ইন কেস কোনো কারণে না ফিল আপ করেন বা ভুলভাল ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার নাম বাদ চলে যেতে পারে বা আপনাকে টাকাটা নাও দেওয়া হতে পারে, অন্নপূর্ণা ভান্ডার থেকে আপনার নাম ডিসকাউন্টও করা হতে পারে। তাহলে আপনারা দেখে নিলেন যে কোন ভুলগুলো করলে আপনি টাকাটা নাও পেতে পারেন। তাহলে এই ভুলগুলো করবেন না। ফর্মে যখন তথ্যটা ফিল আপ করবেন সঠিকভাবে ফিল আপ করবেন এবং একটা জায়গায় দুটো ফর্ম নিয়ে আসবেন। তার কারণ একটা ফর্ম ফিল আপ করার সময় ভুল হতে পারে, যেহেতু 13খানা পেজ, তাই ফর্ম ফিল আপে ভুল হওয়াটা সাধারণ বিষয়। আপনি আরেকটা ফর্ম নিয়ে আসবেন, ফাইনাল যে ফর্মটা ফিল আপ করবেন সেখানে কোনো কাটাকাটি, হোয়াইট নার এগুলো ইউজ করবেন না। এখন কথা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ করবো নাকি অফলাইন ফর্ম ফিল আপ করবো, এটা নিয়ে ইন ডিটেল একটা ভিডিও আমি বানিয়েছি, যেখানে আপনাদেরকে আমি বুঝিয়েছি যে কেন আপনারা অফলাইনে নয় অনলাইনে ফর্মটা ফিল আপ করুন। অনলাইনে ফর্ম ফিল আপ করলে কি কি এক্সট্রা বেনিফিট বা সুবিধা আপনি পাবেন সেটা নিয়ে ইন ডিটেলে ভিডিও বানিয়েছি। এই ভিডিও আমি আপনাদেরকে বলবো যে 1 জুন থেকে অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা আছে, ওয়েট করে যান। 1 জুন থেকে আমরা ফর্ম ফিল আপ দেখাবো। হয়তো আপনি জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবেন না যদি দেরি করে ফর্ম ফিল আপ করেন, কিন্তু দেরি করে ফর্ম ফিল আপ করলেও হয়তো 1 মাসের টাকা আপনি পাবেন না। এই লসটা বিয়ার করে নিন, কারণ প্রতি মাসে টাকা না পাওয়ার থেকে 1 মাস টাকা না পাওয়াটা ভালো। কারণ 1 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হলেও সাইট একটু ডাউন থাকবে, সমস্যা থাকবে। ওই জন্য আমি বলেছি আপনাদেরকে যে 10 তারিখ বা 15 জুনে ফর্ম ফিল আপ করুন, সহজভাবে কমপ্লিটলি ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে নেবেন। এছাড়াও আরেকটা ভিডিও দেখার পরামর্শ আমি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে এই ফর্ম ফিল আপ করার সময় 19টা ডকুমেন্ট প্রয়োজন। অনলাইনে ফর্ম ফিল আপ করুন বা অন্নপূর্ণা ভান্ডারে অফলাইনে ফর্ম ফিল আপ করুন, 19টা ডকুমেন্ট প্রয়োজন, যার মধ্যে 10টা ডকুমেন্ট মাস্ট। সমস্ত ফ্যামিলিদের এই 10টা ডকুমেন্ট দিতেই হবে। এছাড়া বাদ বাকি যে 9টা ডকুমেন্ট আছে সেটা অপশনাল। যে সমস্ত পরিবারের ওই ডকুমেন্ট গুলো আছে তারা দেবে, যাদের নেই তারা দেবে না। তাহলে ওই ভিডিওটাও আমাদের চ্যানেল থেকে বা ফেসবুক পেজে গিয়ে আপনি দেখে নিতে পারেন। এই দুটো ভিডিও দেখে নিলে অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে আপনার আর কোনো ডাউট থাকবে না। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে কমেন্ট করে দিন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। এছাড়া আমাদের সঙ্গে পার্সোনালি কথা বলতে চাইলে আপনি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমরা চ্যানেলের লিংক দিয়ে রাখবো, জয়েন হয়ে যাবেন অবশ্যই। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।